প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। আজকে তোমাদের যে বিষয়ের উপরে আমি আলোচনা করব সেটি হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং বিষয় থেকে একাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে ব্যাংকের আমানত। এই অধ্যায়টি সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব এবং জানার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনলে পরবর্তীতে এই অধ্যায় থেকে যে কোনো প্রকারের প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে বা সেটার উত্তর নিজেরাই তৈরি করতে পারবে। চলো দেখে নেওয়া যাক কী কী থাকছে আজকের অধ্যায় আমাদের। প্রথমেই বলে নেই ব্যাংক হিসাবের ধারণা। ব্যাংক হিসাবটা কি? যেহেতু এখানে আমাদের ব্যাংকের আমানত মানে কি? কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা, জমা রাখা। তো ব্যাংকের আমানতটা কি? ব্যাংকের কাছে আমরা গ্রাহকরা, আমরা যারা সাধারণ জনগণ তাদেরকে বলা হবে গ্রাহক, এবং ব্যাংক হচ্ছে একটা পক্ষ। ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কটা কিভাবে তৈরি হয়? ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক তৈরি হয় ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। সেই ব্যাংক হিসাবটা কি? ধরো মিস্টার এক্স এক ব্যক্তি, ইনি কি করবেন? মিস্টার ওয়াই নামক এক ব্যক্তিকে 1000 টাকা পরিশোধ করবেন। 10,000 টাকা, আমি অ্যামাউন্টটা বেশি দিলাম, 10,000 টাকা পরিশোধ করবেন। মিস্টার এক্স মিস্টার ওয়াইকে 10,000 টাকা পরিশোধ করবেন। এখন এই যে পরিশোধ করবেন, সেই পরিশোধ করার ক্ষেত্রে উনি কি করতে পারেন? উনি নগদ টাকায় তাকে পরিশোধ করে দিতে পারেন হাতে হাতে, অথবা উনি কি করতে পারেন? ব্যাংক চেক, চেকের নাম শুনেছো নিশ্চয়ই, চেকের মাধ্যমেও উনি টাকা পরিশোধ করতে পারেন। একটা হচ্ছে নগদ টাকায় পরিশোধ করতে পারে, আর একটা হচ্ছে চেকের মাধ্যমে। চেকটা কি? চেক হচ্ছে গ্রাহকের হয়ে ব্যাংকের প্রতি লিখিত একটি আদেশ, অর্থাৎ সেই আদেশের বলে ব্যাংক কি করবে? তার সেই আদিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ যার নাম চেকে উল্লেখ থাকবে, চেকের বিভিন্ন প্রকার থাকে, যাকে বলা হবে টাকা প্রদান করার ক্ষেত্রে তাকে ব্যাংক টাকা প্রদানে বাধ্য থাকবে। তবে সেক্ষেত্রে এই যে চেক আমরা ব্যবহার করব, এই চেক ব্যবহার করতে গেলে, ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করতে গেলেই আমাদেরকে কি করতে হবে? ব্যাংকে হিসাব খুলতে হবে, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেই হিসাবের বিভিন্ন প্রকার আছে, সে সম্পর্কেও আমরা এই অধ্যায়ে জানব। তো প্রথমেই দেখি আমরা যে ব্যাংকে হিসাব খুলব, সেই ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে 3টা উদ্দেশ্য এবং গুরুত্ব এখানে বর্ণনা করব আমরা। প্রথম হলো গ্রাহকের ক্ষেত্রে। গ্রাহক কারা? আমরা যারা সাধারণ জনগণ। তাদের ব্যাংক হিসাব খোলার মাধ্যমে কিভাবে তারা উপকৃত হবে, বা তাদের এখানে বেনিফিট কি, কেন, কোন উদ্দেশ্যে তারা ব্যাংকে হিসাব খুলবেন, এটা আমরা আলোচনায় জানতে পারবো এই গ্রাহকের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমি লিখেছি তার মাধ্যমে। দ্বিতীয় ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক কেন হিসাব পরিচালনা করবে, ব্যাংক কেন গ্রাহকের সাথে লেনদেন করবে, তাদের উদ্দেশ্যটা কি, এটা আমরা জানতে পারবো এই পয়েন্টগুলো আলোচনার মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, একটা দেশের সার্বিক অর্থনৈতিক খাতে, সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকের এই হিসাবগুলো কি ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আমরা জানবো। এবার পর্যায়ক্রমিকভাবে চলো দেখে নেই। গ্রাহকের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটি এখানে উল্লেখ করা আছে সেটি হচ্ছে অর্থের নিরাপত্তা। অর্থাৎ মনে করো এই যে এবার আমরা পবিত্র ঈদুল আজহা পালন করার জন্য অনেকেই কিন্তু গ্রামের বাড়িতে চলে গেল বা যাচ্ছেন, এরকম একটা রেওয়াজ আমাদের কিন্তু আছে যে শহর ছেড়ে গ্রামের দিকে ধাবিত হয়, তাদের নিজ যে গ্রামের বাড়ি সেখানে যেতেই পারে। তো এখন মনে করো এক ব্যক্তি ঢাকা থেকে চিটাগং ঈদ করার উদ্দেশ্য গেল, তার বাসায় 1 লক্ষ টাকা ক্যাশ বা নগদ টাকা ছিল। পরবর্তীতে সে খবর পেল বা বাসায় এসে দেখলো যে তার নগদ অর্থ কিন্তু চুরি হয়ে গেছে, বাসা থেকে সেই টাকা চুরি হয়ে গেছে। তো এখন এক্ষেত্রে কিন্তু একটা বিশাল সমস্যা, 1 লক্ষ টাকার দ্বারা ব্যাংকের 1 লক্ষ টাকার দ্বারা সেই ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি? ওই গ্রাহক বাসায় যদি 1 লক্ষ টাকা না রেখে তিনি যদি ব্যাংকে রাখতেন, তাহলে কিন্তু তার এই আর্থিক ক্ষতিটা হতো না, বা তিনি এই আর্থিক ক্ষতির সম্মুখীন হতো না। তো সেই জন্যই বলা হয় যে অর্থের নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনের অতিরিক্ত যদি যে অর্থটা থাকে আমাদের, সেটা যদি নিজের কাছে বাসায় বা নিজের কাছে না রেখে সেটা যদি আমরা ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংকে জমা রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থের নিরাপত্তাটা থাকে। এবারে আছে ব্যবসায়িক লেনদেন।
ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক বিশাল ভূমিকা পালন করে। আমরা চেকের মাধ্যমে লেনদেন করতে পারি, ব্যাংক গ্রাহকের হয়ে আর্থিক লেনদেন করে থাকে, বা অর্থের যে পাওনাদার যে থাকে ব্যাংক আদিষ্ট হয়ে, গ্রাহকের আদিষ্ট হয়ে সেই পাওনাগুলো পরিশোধ করে থাকে। তো এটাও একটা বিশাল সুবিধা। এরপর আছে ঋণের সুবিধা। আমাদের যদি কোনো ব্যাংকে হিসাব থাকে, সেখান থেকে কিন্তু আমরা প্রয়োজনের সময় ব্যাংক হিসাবের এগেনস্টে, ব্যাংক হিসাবের থাকলে আমরা সেখান থেকে ঋণ সুবিধা পাই। ধরো তোমার 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, সেটার একটা নির্দিষ্ট পার্সেন্ট তুমি কিন্তু ব্যাংক থেকে ঋণ নিতে পারো। এই ক্ষেত্রে আমাদের একটা আর্থিক সুবিধা পাওয়া যায়। এরপর আছে ঝুঁকিহীন বিনিয়োগ। আর্থিক যে সকল কাজগুলো সংগঠিত হয়, অর্থাৎ ব্যবসায় হলো কি আর্থিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কর্মকাণ্ড বা আর্থিক কাজের সাথেই কিন্তু ঝুঁকিটা জড়িত থাকে। আমি যদি 10 লক্ষ টাকা একটা নতুন ব্যবসায় বিনিয়োগ করি, সেক্ষেত্রে যদি ব্যবসাটা লাভের মুখ দেখে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু অনেক সময় কিন্তু এই প্রতিযোগিতামূলক বাজারে লাভের সম্মুখীন হওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি যদি নির্দিষ্ট সুদের বিনিময়ে ব্যাংকে কিছু টাকা জমা রাখি, আমি কিন্তু ওই নির্দিষ্ট হারে সুদ পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমার কিন্তু সুদ থেকে বঞ্চিত হওয়ার সুযোগ নেই, কারণ ব্যাংকের সাথে আমার একটা অঙ্গীকার, একটা চুক্তিপত্র আছে যে সে আমাকে আর্থিক সুবিধার ক্ষেত্রে নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। তো দেখা গেছে কি, এখানে আমি যদি ব্যবসায়ের ক্ষেত্রে বিনিয়োগ করতাম, সেক্ষেত্রে আমার ওই বিনিয়োগে কিন্তু ঝুঁকিযুক্ত থাকতো, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতো। ক্ষতি হলে পরে লাভ না হয়ে যদি ক্ষতি হতো, তাহলে আমাকে সেই ক্ষতিটা বহন করতে হতো। কিন্তু এখন যেহেতু আমি ব্যাংকে নির্দিষ্ট সুদের বিনিময়ে অর্থ জমা রাখছি, সেখান থেকে আমি একদম বাস্তবিক অর্থেই নির্দিষ্ট হারে সুদ পাবো। সুতরাং সেখানের বিনিয়োগটা, ব্যাংকে টাকা জমানোটা বা হিসাবের মাধ্যমে টাকা রাখা আমার জন্য নিরাপদ, বা এটাকে বলতে পারি আমরা ঝুঁকিহীন বিনিয়োগ। এরপরে দেখো সেবা অর্জন। ব্যাংক গ্রাহকের হয়ে বিভিন্ন রকমের কার্য সম্পাদন করে থাকে আর্থিক লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে। চেকের মাধ্যমে পরিশোধ করে, তারপরে বিনিময় বিল ইস্যু করে থাকে, প্রাপ্য বিল, প্রদেয় বিল যেগুলো থাকে এগুলো ব্যাংক ভাঙিয়ে থাকে। এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু গ্রাহককে প্রদান করে থাকে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে গ্যারান্টর হিসেবে কাজ করে, তাই না? এরপরে দেখো অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। আমাদের যদি কোনো ব্যাংকে বা কোনো গ্রাহকের ব্যাংকে যদি হিসাব থাকে, সেই হিসাবে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট, মনে করো 5 লক্ষ টাকা জমা আছে, তো তুমি ব্যাংকের কাছে যদি প্রয়োজনের সময় তোমার অর্থের প্রয়োজন পড়ে, তখন ব্যাংকের কাছে জানালে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, অর্থাৎ ওখানে পার্সেন্টটা উল্লেখ থাকে যে আমানতের এগেনস্টে কত পার্সেন্ট ঋণ নেওয়া যাবে, ওই পরিমাণ অর্থ কিন্তু তুমি ঋণ সুবিধা পেতে পারো। তবে সেক্ষেত্রে অবশ্যই তোমার কি থাকতে হবে? ব্যাংকে একটা হিসাব থাকতে হবে। এটা করা যায়। এরপরে আছে কি ব্যাংকের ক্ষেত্রে, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এটা ছিল গ্রাহক, তুমি আমি সাধারণ জনগণ। এরপরে দেখো ব্যাংকের ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসাবে, ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যাংকও তো একটা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান, তাদের উদ্দেশ্যটা কি? তহবিলের মূল উৎস, ব্যাংকের যে মূলধন, এটা প্রতিনিয়ত বা দিন দিন যে বৃদ্ধি পাবে, এটার মূল উৎসটাই হচ্ছে গ্রাহকের জমাকৃত অর্থ। যত বেশি গ্রাহক ব্যাংকে অর্থ জমা রাখবেন, ব্যাংকের মূলধন বা ব্যাংকের তহবিলের পরিমাণ তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? এরপরে দেখো বিনিয়োগ। এখন অর্থ এটাকে কিন্তু ড্রয়ারের ভিতরে বা আলমারিতে রেখে দিলে কিন্তু এটা বৃদ্ধি পাবে না। এটাকে কি করতে হবে? অন্য কোনো ক্ষেত্রে এটাকে বিনিয়োগ করতে হবে বা অর্থ খাটাতে হবে। তো ব্যাংক কি করে? এই যে তহবিল বাবদ যে টাকাটা ব্যাংক সংগ্রহ করে, সেটাকে বিভিন্ন লাভজনক ক্ষেত্র বিবেচনায় বিনিয়োগ করে থাকে। তো সেখানে ধরো তুমি 2 লক্ষ টাকা ব্যাংকের কাছে জমা রাখলে ব্যাংকের কাছে 2 লক্ষ টাকা, ব্যাংক তোমাকে 5 বছর পরে হয়তো সুদসহ 3 লক্ষ টাকা প্রদান করবে। এখন এই 3 লক্ষ টাকা যে ব্যাংক প্রদান করবে, 2 লক্ষ টাকা তো ব্যাংক একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়নি যে সেটার দ্বারা বৃদ্ধি পেয়ে 3 লক্ষ টাকা হয়ে যাবে। ব্যাংক কি করবে? তোমার থেকে যে 2 লক্ষ টাকা 5 বছরের জন্য নিল, এই 5 বছর মেয়াদে তোমার 2 লক্ষ টাকা বিভিন্ন জনকে হয়তো ঋণ প্রদান করবে বা শেয়ারে বিনিয়োগ করবে বা যে কোনো লাভজনক ক্ষেত্র বিবেচনায় এই টাকাটা বিনিয়োগ করে, ইনভেস্ট করে তোমার টাকাটা সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে। সেই বৃদ্ধির কিছু একটা অংশ তুমি পাবে, বাকি অংশ ব্যাংক মুনাফা হিসাবে রেখে দেবে। ঠিক আছে? এভাবে। এরপরে দেখো বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে আমদানি রপ্তানির ক্ষেত্রে
ব্যাংকগুলো কি করে তোমার গ্যারান্টর হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে তুমি যদি কোনো ব্যবসায়ী যদি বৈদেশিক বিনিয়োগের যায় বা সেক্ষেত্রে তোমার বৈদেশিক মুদ্রার প্রয়োজন পড়ে, ফরেন কারেন্সি যেটা, সেটা কিন্তু ব্যাংক ডলারের অ্যাগেনস্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করে। তারপরে বিভিন্ন দেশের যে মুদ্রা আছে, রিয়ালের অ্যাগেনস্টে, তারপরে ইয়েনের অ্যাগেনস্টে, জাপানিজ যে মুদ্রা, এরকম বিভিন্ন মুদ্রার অ্যাগেনস্টে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, সেটাকে ভাঙিয়েও কিন্তু ব্যাংক মুনাফা করে থাকে। এবার দেখো, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকাটা কি হবে? সঞ্চয় প্রবণতা সৃষ্টি। সঞ্চয় প্রবণতা, সঞ্চয় কি? এই যে হিসাবের মাধ্যমে টাকা জমানো, এটাই হচ্ছে সঞ্চয়। এখন প্রবণতা কি? প্রবণতা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। এটা সৃষ্টি, এটা ব্যাংক কিভাবে সৃষ্টি করে? ওই যে ব্যাংক তোমাকে বললো যে তুমি যদি আমার কাছে 10 লক্ষ টাকা রাখো, 5 বছর পরে তোমাকে আমি সুদসহ 15 লক্ষ টাকা দিব। তাহলে এক্ষেত্রে কি হলো? আমরা চিন্তা করলাম যে আমি যদি 10 লক্ষ টাকা রাখি, 5 বছর পরে আমি 15 লক্ষ টাকা পাবো, তো 5 লক্ষ টাকা বেশি পাবো। কিন্তু আমার মধ্যে একটা ইচ্ছা জাগ্রত হলো যে হ্যাঁ, তাহলে টাকাটা আমি জমা রাখি, অলসভাবে আমার কাছে টাকাটা পড়ে আছে, আমি যদি জমা রাখি তাহলে এই টাকাটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এভাবে করে কিন্তু মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা তৈরি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, ছড়ানো ছিটানো যে অর্থ থাকে, আমাদের সবসময় তো অর্থ সম্পূর্ণ টাকাই কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না, আমরা কিন্তু অনেক সময় বাজে খরচও করে থাকি। তো যদি ব্যাংকের একটা প্রস্তাব থাকে যেটা আমার জন্য অনুকূলে বা আমার জন্য ভালো হয়, যে এই অল্প কিছু করে জমালাম, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে ভালো একটা অ্যামাউন্ট যদি আমার পাওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে অবশ্যই মানুষ চিন্তা করবে যে না, তাহলে ব্যাংকের কাছে টাকাটা জমা রাখি। এই যে একটা প্রবণতা, একটা ইচ্ছা, এটা ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগে। কারণ তুমি ব্যক্তিকেন্দ্রিকভাবে বা আমি ব্যক্তিকেন্দ্রিকভাবে আর্থিক সচ্ছল হলেই সচ্ছল হবে দেশ। এবারে দেখো, পুঁজি বা মূলধন গঠন। হঠাৎ করে মিস্টার রহিম, একটা উদাহরণ দিলাম, মিস্টার রহিম উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার ব্যবসায় সম্প্রসারণের জন্য হঠাৎ করে 5 লক্ষ টাকার প্রয়োজন পড়লো। এখন উনি কোনো অর্থ ব্যাংকে জমা রাখেন না বা ওনার নিজের কাছেও কোনো অর্থ জমা নেই। তো সেক্ষেত্রে কিন্তু তার এই পুঁজিটা গঠন করা খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ তার নিজের যদি অর্থ জমা না রাখে, তখন সে কারো কাছ থেকে ধার নিল বা যে কোনোভাবে অর্থটা সংগ্রহ করার চেষ্টা করে। কিন্তু সে যদি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কিছু পরিমাণ অর্থ প্রতিনিয়ত নির্দিষ্ট মেয়াদান্তে ব্যাংকের কাছে জমা রাখতো, তাহলে একটা সময় গিয়ে তার কিন্তু বড় একটা অ্যামাউন্ট হতো এবং সেটা সে ব্যবসায় কাজে লাগাতে পারত এবং দেশের উন্নয়ন হতো যদি তার সেই ব্যবসায়ের দ্বারা দেশের সার্বিক উন্নতি ঘটতো। বিভিন্নভাবে কিন্তু ব্যাংক গ্রাহককে সহায়তা করে থাকে। এবারে দেখো, বিনিয়োগ এবং উৎপাদন। এই যে জমানো অর্থ বা টাকা, এটা কি করে থাকে? ক্ষুদ্র ব্যবসায়ী বা ব্যবসায়ীরা অন্য কোনোভাবে আবার নতুন করে বিনিয়োগ করে। ধরো একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে শুধুমাত্র কলম উৎপাদন করত, এখন কলমের ব্যবসায় যথেষ্ট পরিমাণে লাভ হলো, সে কি করলো? যখন সে কলমের ব্যবসা করছিল তখন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ব্যাংকের কাছে জমা রাখছিল। এখন সেই ব্যবসায় লাভ হয়েছে, এখন সে চিন্তা করছে তার ব্যবসাটাকে আরেকটু সম্প্রসারণ করবে। সেক্ষেত্রে সে কি করতে পারে? ব্যাংকের সেই জমাকৃত অর্থ দিয়ে নতুন করে আবার অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। ধরো এখন সে খাতা উৎপাদন করবে কলমের পাশাপাশি, এটা কিন্তু সে চাইলে করতে পারে। এরপরে আছে আন্তর্জাতিক বাণিজ্য। আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যাংকগুলো কি করে থাকে? বিভিন্নভাবে সহায়তা করে থাকে গ্রাহকের হয়ে। হ্যাঁ, রপ্তানিকারককে আমদানিকারক কি করে থাকে? একটা গ্যারান্টি দিয়ে থাকে যে যদি কোনো কারণে আমার মক্কেল অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তখন কিন্তু ব্যাংক সেই অর্থ পরিশোধ করবে, বা এরকম একটা চুক্তিনামায় সে আবদ্ধ হয়, যেটাকে আমরা বলতে পারি লেটার অফ ক্রেডিট। ঠিক আছে, এ সম্পর্কে তোমরা ব্যাংক ও গ্রাহক অধ্যায়ে বিস্তারিত জেনেছো। এই হলো কাজ। এরপরে দেখো, এতক্ষণ যে হিসাবের গুরুত্বের কথা বললাম, যে ব্যাংক হিসাব খুলতে হবে, কেন খুলতে হবে, এই গুরুত্বের কথা যে বললাম, সেই গুরুত্বের বিবেচনায়, মানুষের সুবিধা অসুবিধা, ব্যবসায়ের সুবিধা অসুবিধার বিবেচনায় ব্যাংকের হিসাবকে কয়েকভাবে ভাগ করা যায়। প্রধানত ব্যাংকের হিসাবকে 3টি ভাগে ভাগ করা যায়। মনে রাখতে হবে, ব্যাংক হিসাবের প্রকারভেদ প্রধানত কয়টি? ব্যাংক হিসাবের প্রকারভেদ প্রধানত হচ্ছে 3টি। সেই 3টি হিসাব কি কি? চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, আর একটা হচ্ছে স্থায়ী হিসাব। চলতি হিসাব যেটাকে ইংরেজিতে বলে কারেন্ট অ্যাকাউন্ট, সঞ্চয়ী হিসাব এটাকে বলে সেভিংস অ্যাকাউন্ট, স্থায়ী হিসাব এটাকে বলে ফিক্সড অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। যাই হোক, এখন দেখো চলতি হিসাবটা কি। চলতি হিসাবটা হচ্ছে যে হিসাবে প্রতিদিন যতবার খুশি টাকা জমা দেওয়া যাবে, যতবার খুশি টাকা উত্তোলন করা যাবে, এই সুবিধাটা যে হিসাব দিয়ে প্রদান করে, সেটাকে বলবো আমরা
চলতি হিসাব। এই হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না। অর্থাৎ তুমি যদি ব্যাংকে চলতি হিসাব খোলো, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র যতবার খুশি সেই অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবে, যতবার খুশি তোমার প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবে, কিন্তু তোমাকে কোনো সুদ দিবে না। তবে এই হিসাবটা মূলত কারা ব্যাংকে গিয়ে এই হিসাবটা খুলে? যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে এই হিসাবটা বেশ উপকারী। কারণ তারা যখন খুশি তাদের ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারে, যখন খুশি যখন তখন তাদের যখন ইনকামটা হয় বা আয় হয় ব্যবসা থেকে, সেই টাকাটা তারা চাইলে জমা করতে পারে, তাই না? এটা একটা বেশ বড় সুবিধা, কারণ নিজের কাছে টাকা বহন করা এক্ষেত্রে কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগার একটা সম্ভাবনা আছে। সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাবটা কি? যে হিসাবে যতবার খুশি সপ্তাহে যতবার খুশি টাকা জমা দেওয়া যাবে, কিন্তু সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করা যাবে না, সেই হিসাবটাকে আমরা বলবো সঞ্চয়ী হিসাব। ঠিক আছে? যতবার খুশি টাকা জমা দেওয়া যাবে, কিন্তু উত্তোলনের ক্ষেত্রে সপ্তাহে 2 বারের বেশি উত্তোলন করা যাবে না, সেটাকে বলবো আমরা সঞ্চয়ী হিসাব। এই হিসাবে অল্প পরিমাণে সুদ প্রদান করে, ব্যাংক ভেদে এটার বিভিন্নতা থাকতে পারে, কম বেশি হতে পারে, অল্প পরিমাণে সুদ প্রদান করে। এরপরে আছে স্থায়ী হিসাব, ফিক্সড ডিপোজিট। যে হিসাবে যতবার না, এখানে কি হবে? স্থায়ী হিসাবটা কি? একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা রাখা। এটা হতে পারে 1 মাস বা তারও বেশি, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর মেয়াদ ভিত্তিতে। এই মেয়াদ এর মধ্যে টাকা কিন্তু উত্তোলন করা যাবে না। যদি উত্তোলন করে তাহলে কিন্তু সে তার সেই কাঙ্ক্ষিত সুদ বা অতিরিক্ত অর্থ থেকে বঞ্চিত হবে। স্থায়ী হিসাবে সুদ প্রদানের হারটা বেশি থাকে। এটা শর্তই থাকে যে তুমি যে পরিমাণ যে সময়ের জন্য তুমি চুক্তিতে আবদ্ধ হলে, 1 বছর, 2 বছর, 5 বছর, 1 মাস, 3 মাস, এরা ব্যাংকের সাথে আলোচনা করে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি স্থায়ী ভিত্তিতে টাকাটা জমা রাখবে। সেই মেয়াদের পূর্বে তুমি টাকাটা তুলবে না, তাহলেই কেবলমাত্র তোমার সেই উল্লেখিত সুদ তুমি ফেরত পাবে, আসল সহ। আরও হিসাব আছে, অন্যান্য হিসাবের আওতায় আছে স্কুল সঞ্চয়ী হিসাব। এটা মূলত ছাত্রছাত্রীদের জন্য। তারা কি করে? দৈনিক টিফিনের টাকা অল্প পরিমাণে যে সেখান থেকে বাঁচিয়ে জমা রাখলো। ধরো দৈনিক তাকে 20 টাকা টিফিন বাবদ দেওয়া হয়, সেখান থেকে সে 5 টাকা 10 টাকা করে জমা রাখলো, কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই, স্কুল সঞ্চয়ী হিসাব। আচ্ছা, এরপর আছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এই হিসাবের সুবিধাটা কি? এটা বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘমেয়াদে হয়ে থাকে। এই হিসাবের সুবিধাটা হচ্ছে এটার দ্বারা, যেমন তোমরা শুনে থাকবে যে চাকরিজীবীরা তারা কিন্তু চাকরির মেয়াদ শেষে বা তার যখন চাকরি শেষ হয়ে যায় তখন তারা কিন্তু পেনশন পায়। তো এই পেনশন অর্থাৎ দীর্ঘমেয়াদে অল্প পরিমাণে টাকা জমিয়ে একটা ভালো সুদসহ অর্থ ফেরত পাওয়া যায়। এখান থেকে পেনশন এর সুবিধা পাওয়া যায়। এরপরে আছে বীমা সঞ্চয়ী হিসাব। বীমা সঞ্চয়ী হিসাবটা কি? বীমা সঞ্চয়ী হিসাব হচ্ছে সাধারণ ব্যাংক হিসাবের মতোই, তবে এখানে একটু পার্থক্য হলো এই হিসাবের মাধ্যমে গ্রাহক জীবন বীমার সুবিধাটা ভোগ করে। অর্থাৎ তার যে জমাকৃত অর্থ, সেই জমাকৃত অর্থে যে সুদ আসবে, সেই সুদ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ ব্যাংক কেটে রাখবে। কিসের বাবদ? ব্যাংক কেটে রাখবে হচ্ছে তার জীবন বীমার প্রিমিয়াম বাবদ। ঠিক আছে? তার জমাকৃত অর্থের সুদের থেকেই কিছু টাকা কেটে রাখবে বীমা প্রিমিয়াম বাবদ। এই হিসাব থেকে গ্রাহক জীবন বীমার সুবিধাটা ভোগ করে, এজন্য এটাকে বলা হয়েছে বীমা সঞ্চয়ী হিসাব। এরপরে দেখো আছে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব। এটা হচ্ছে যারা ফরেন কারেন্সিতে বৈদেশিক মুদ্রায় যারা লেনদেন করে থাকে, বিদেশের গ্রাহকের সাথে, বিদেশি পার্টির সাথে আমদানি রপ্তানির ক্ষেত্রে যাদের লেনদেনটা বেশি হয়, এটা শুধুমাত্র বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের জন্যই এই হিসাবটা ওপেন করা হয়। এরপর আছে ঋণ আমানত হিসাব। ঋণ আমানত হিসাবটা কি? ব্যাংকের কাছে গ্রাহক হিসাব খুললেই সেখান থেকে কিন্তু ওই হিসাবের এগেনস্টে গ্রাহক ঋণ নিতে পারে। যেমন মনে করো আমি 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলাম, এই জমা টাকার এগেনস্টে আমি কি করতে পারি? ঋণ নিতে পারি। ব্যাংক ভেদে এটা ভিন্ন হয়। ধরো আমি যদি 50% ঋণ সুবিধা ভোগ করি, তাহলে আমি ঋণ বাবদ 2,50,000 টাকা কিন্তু ব্যাংক থেকে নিতে পারবো। ঋণ আমানত হিসাব, অর্থাৎ যেখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী আমি ঋণ সুবিধাটা ভোগ করতে পারবো। এরপর আছে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা সংক্ষেপে যেটাকে বলে RFCD। এটা শুধুমাত্র যারা বিদেশ গমন বেশি করে থাকেন, হ্যাঁ, প্রতিনিয়ত যারা বিদেশে একটু ঘোরাঘুরি করে ব্যবসায়ের প্রয়োজনে, আছেন এরকম ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে যারা জড়িত, তাদের জন্য এই হিসাবটা খুব উপযোগী। রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, এটা দেশভেদে এটার আর্থিক সুবিধা ভোগ করার ক্ষেত্রে তেমন জটিলতা ভোগ করতে হয় না, অটো প্রসেসিং হয়ে যায়। এই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটের মাধ্যমে তারা কি করতে পারে? বিভিন্ন দেশে গিয়ে তাদের তাৎক্ষণিকভাবে আর্থিক লেনদেনগুলো তারা নিষ্পত্তি করতে পারে।
ঠিক আছে, তাহলে দেখো আমি আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেই বিষয়টি ছিল কি আমাদের ব্যাংকের আমানত। এই আমানতের যা যা পয়েন্ট এখানে আছে দেখো, ব্যাংক হিসাবের ধারণা, উদ্দেশ্য এবং গুরুত্ব। আমি আরো আলোচনা করলাম ব্যাংক হিসাবের প্রকারভেদ। ঠিক আছে, তো আজকের পাঠ আমাদের এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে ব্যাংক হিসাবের সম্পর্কে ধারণা পেয়েছো এবং ব্যাংক হিসাবের গুরুত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে, অর্থাৎ এটার আরেকটি ক্লাস নিতে হবে এই অধ্যায়ের, এটা ছিল পার্ট 1, পার্ট 2 আরেকটি ক্লাস হবে এই অধ্যায়ের উপরে। তো সেখানে আমি আলোচনা করার চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনা মহামারীর মধ্যে তোমরা বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবে না এবং পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যাবে, বাবা মায়ের কথা শুনবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।